প্রধানমন্ত্রী যে ভারত সফর করলেন, ভারত সফরের পর 10টা দেখলাম সমঝোতা বা চুক্তি স্বাক্ষরিছে, কিন্তু মোটা দাগে আমি কিছু পেলাম না যেটা না আমরা এবার এই চুক্তিটা করে আসলাম বা এটা পাইলাম। আমাদের হম। এখানে সে মর্টার সেল পড়ছে, আমাদের জনগণ মারা গেছে, তাও কয় তার সঙ্গে নাকি বন্ধুত্ব। আমার দেশে 10 লাখ লোক পাঠিয়ে দিচ্ছে, যেটা বাইরে এখন 15 লাখ হয়ে গেছে, তাও বলে তার সঙ্গে আমাদের বন্ধুত্ব। কোনো শত্রুতা নাই, বন্ধুত্ব। তাদের বিজেপি ওইখান থেকে তারা খেয়ে আমাদের এখানে আসে, আমরা তাদের খাওয়াইয়া দেওয়া জামাইয়া ধরে আবার ফেরত পাঠাই, আমাদের সঙ্গে বন্ধুত্ব। এই বন্ধুত্ব দেন করুন না কিরে ভাই। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, দুটা বিষয় নিয়ে, আরো তার মধ্যে প্রথম যে বিষয়টা, এখন একটা পাল্টাপাল্টি চলছে। বেনজির এবং আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির পর পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছিল। তাতে আহ, অনেকটাই সতর্ক করার মধ্য দিয়ে অনেকটা, অনেকে বলছেন যে এটা হুমকি। তারপরে টিআইবি সহ সাংবাদিক সংগঠন গুলো ব্যাপকভাবে প্রতিবাদ করেছে। এর মধ্যে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিক কিছু নেতা মিটিংও করেছে। তো বেশ ব্যাপক প্রতিক্রিয়া। এই যে পাল্টা মানে প্রতিক্রিয়াটা, আপনি কিভাবে দেখছেন এটা? দেখেন, এটা নিয়ে মানে আমি নিজেও একটা অনুষ্ঠান করব বলে ভাবছিলাম, এবং হয়তো করবো, আজকে আমি ডিটেইলে করব। আমি আপনার এখানে সংক্ষেপে বলি। হুম, হুম, আমি মনে করি এ ধরনের বিবৃতিটা মানে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমার দিক দিয়ে একজন সংবাদকর্মী হিসাবে আমি মনে করি এটা সংবাদকর্মীদের উপর চাপ বাড়াবে, হুম, হুম, এটা আমি মনে করি। কারণ এ ধরনের বিবৃতিতে কোনো অর্থ হয় না। সংবাদপত্র যারা লিখেছে, তারা যদি তাদের সংবাদপত্রের পেশাদারিত্বের ক্ষেত্রে, সংবাদপত্রের নীতি নৈতিকতার ক্ষেত্রে যদি তারা কোন রকম মানে আপনার ব্যত্যয় ঘটিয়ে থাকে, সেজন্য হুম, হুম, পুলিশ অ্যাসোসিয়েশন যারা মেম্বার, তারা তো সরকারেরই কর্মকর্তা কর্মচারী, তারা আইন কানুন সম্পর্কে ভালো জানে। তারা হুম, সেটা হুম, নিয়ে আলোচনা করতে পারে, তারা সেটা নিয়ে মামলা করতে পারে, তারা প্রেস কাউন্সিলে যেতে পারে। কিন্তু একটা বিবৃতি দেওয়ার অর্থ হলো তারা কিন্তু একটা চাপ দিচ্ছে, তারা হুম, বলছে এটা আমরা পছন্দ করছি না। যখন তারা হুম, বলে হুম, এটা আমরা পছন্দ করি না, তখন আমার প্রশ্ন হতে পারে যে আপনি কেন হুম, পছন্দ করেন না ভাই? আপনি কেন হুম, পছন্দ করেন না? হুম, তাহলে কি আপনি এই আতঙ্কে আছেন যে কালকে আপনার নামেও কিছু বেরোতে পারে? দুইজনের বেরিয়েছে, আরো কয়জনের যেন বের হয়, এই ধরনের একটা আতঙ্কের মধ্যে কি আপনারা আছেন? আপনি এই হুম, বিবৃতি দিতে পারেন না। আপনি বলবেন যে পুলিশের স্বার্থ রক্ষায় আমাদের কাজ। একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে বাঁচানোটা কি পুলিশের স্বার্থ রক্ষা হলো? হলো না তো। না, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে, পুলিশের মধ্যে যদি কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি থাকে, আসে না? পৃথিবীর, হুম, হুম, আমাদের বাংলাদেশের কোন পেশায় দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নাই? রাইট, সাংবাদিকদের মধ্যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আছে না? আছে তো। হুম, 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 তাদের হুম, কিন্তু সাংবাদিকরাই তাদের মুখ উন্মোচন করে, হুম, 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 সাংবাদিকরাই করে। তো আপনারা করেন, আপনারা যখন তার মুখ উন্মোচন করবেন, তখনই আমি মনে করব আপনারা পুলিশের স্বার্থ রক্ষা করছেন। আপনি হুম, সব পুলিশ তো করাপ্ট না, সব পুলিশ তো হুম, করাপ্ট না। কিন্তু না, এই বিবৃতি যখন আপনারা দেন, তখন কিন্তু আপনারা কিন্তু অন্যভাবে দিচ্ছেন যে সব পুলিশই এর সাথে জড়িত না। সব পুলিশ এরকম হুম, না, কিছু কিছু পুলিশ এরকম। সেই কিছু হুম, কিছু হুম, পুলিশের জন্য যখন নাকি অ্যাসোসিয়েশন কথা বলা শুরু করে দেয়, তখন হুম, কিন্তু হুম, সন্দেহের মাত্রাটা আরো বেড়ে যায়। আমি রাইট, মনে করি এই বিবৃতিটা তারা খুব চিন্তা ভাবনা করে দেয়নি, আমার ধারণা হুটহাট দিয়ে ফেলেছে। হুম, 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 এবং এই হুটহাট দেওয়াটা এটা কোনো ভালো কাজ হয়নি। হুম। এবং আমি আমি আশা করব তারা এই বিবৃতিটা প্রত্যাহার করবে। অন্তত আমি সংক্ষেপ আপনাকে এটুকুই বললাম। একটা দেখেন, এই যে দুজন, যদি আমি ধরে নিই, আশুজন মিয়ারটা এখনো বিষয়টা প্রমাণিত হয়নি বা অনুসন্ধান করেনি, একজন দুইজন জন্য পুলিশ এইভাবে একটা সংগঠনগত ভাবে পজিশন নেওয়াটা, এটা তো মানে তারা তো এটা বলতে পারতো, যেটা পলিটিক্যালি ওবায়দুল কাদের সাহেব বলেন, যে ব্যক্তির দুর্নীতি এটা ব্যক্তির পর্যায়ে থাকবে, এটা কোনো বাহিনী বা সরকার না। সেভাবে তারা দিতে পারতো। তারা ওন করলো দেখেন, কেন? হুম, এখানে আমি একটা কথা বলি, হুম, হুম। ব্যক্তির দুর্নীতি বলতে কিছু নাই। হ্যাঁ, সেটা তারপরও ব্যক্তির একটা দুর্নীতি বলতে পলিটিক্যাল। আপনি না জি। থাকে না, আমি আপনাকে বলি, আপনি শুনেন। বেনজির হুম, সাহেব এই কাজগুলি কি যে সম্পদগুলি অর্জন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে, এবং ওই দিন কালকে দেখলাম তো আপনার
দুদকের যে প্রধান আইনজীবী আছেন খুরশিদ আলম খান, উনি বললেন তারা দুর্নীতির প্রমাণ পেয়েছেন, অলরেডি অবৈধ সম্পদের প্রমাণ ওনারা পেয়েছেন, অলরেডি কিন্তু বলে ফেলেছেন উনি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলেন এই দুর্নীতিগুলি উনি কি ওনার পোশাক খোলার পরে কোনটা করেছেন? সবগুলি পোশাক পরে করেছেন। যখন উনি আইজিপি ছিলেন, আইজিপি কিন্তু একটা 24 আওয়ার্স একটা পোস্ট। আইজিপি সাহেব যদি একটা টি শার্ট পরেও যদি বাইরে যান, তখনও তিনি আইজিপি, তখনও ওনার সঙ্গে কিন্তু পুলিশ থাকে, তখনও ওনার গার্ড থাকে, ওনার প্রোটোকল মেনটেন করার জন্য ওনার সঙ্গে কিন্তু কর্মকর্তারা থাকেন। উনি হয়তো টি শার্ট পরে আছেন, কিন্তু ওনার সঙ্গে কিন্তু আছেন। উনি যখন ওই বোর্ড ক্লাবের চেয়ারম্যান ছিলেন, উনি যখন বোর্ড ক্লাবে যেতেন, তখন কি ওনার সঙ্গে ওনার প্রোটোকল থাকতো না? তো অস্বীকার করতে পারবে? উনি যখন কাউকে অর্ডার করতেন যে তুমি এটা করো, আমি শুনেছি যে একটা রিপোর্ট ছিল বোর্ড ক্লাবের সামনে কিছু স্থাপনা ছিল, মালামাল ছিল, ওখানকার স্থানীয় পুলিশ ওসি ওগুলি সরাতে বলেছিল, ওই লোকের চাকরি পর্যন্ত চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল, পরে বদলি করা হয়েছিল। তো এই কাজটা কি বোর্ড ক্লাবের প্রেসিডেন্ট করেছিল নাকি আইজিপি বেনজির আহমেদ করেছিল? বলেন। আসলে ব্যক্তিগত কিছু নাই এখানে। যতক্ষণ উনি পোশাক পরে, যতক্ষণ তিনি পদে আছেন, উনি যা কিছু করবেন ওই পদের ব্যক্তি করবেন, এটাই হলো রিয়েলিটি। কাজে এটা ওনার ব্যক্তিগত অপরাধ, পুলিশ তার দায় দিবে না, কেউ নেবে না। ওনার ভালো কাজের দায় কি পুলিশ দিচ্ছে না? উনি যখন কোনো ভালো কাজ করছেন তখন পুলিশকে বলছে না এই প্রশংসা আমরা নেব না, এটা ওনার ব্যক্তিগত অর্জন, বলবো? এগুলি হয় না রে ভাই। ভালো কাজেরও দায় নিবে, খারাপ কাজ, এইটা বলাটাই হলো আমি মনে করি এক ধরনের মানে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। এটা আমি মন্ত্রীদের মতো দেখেছি। পররাষ্ট্রমন্ত্রী বলতেছে যে ভারতকে বলে এসেছি অমুক তমুক, আগের পররাষ্ট্রমন্ত্রী বলে ওনার ব্যক্তিগত কথা, এর দায় দল নিবে না। কেন দল নিবে না? কেন? উনি কি দলের লোক না? এই ধরনের মানে কাণ্ড জ্ঞানহীন মন্তব্য কেবল বাংলাদেশের মাটিতে বোধহয় হয়, আর পৃথিবীর কোথাও হয় না। এটা হয় না রে ভাই, এভাবে বলা যায় না। যে এগুলি যারা যখন বলবে এগুলি শুনবেনই না। যখন কেউ বলবে এর দায় সরকার নেবে না, এর দায় প্রতিষ্ঠান নেবে না, এর দায় সংগঠন নেবে না, যখন শুনবেন তখন বুঝবেন যে আসলে এই দায়কে এড়ানোর কোনো লজিক তাদের কাছে নাই, এই জন্য তারা এগুলি বলতেছে। যাক, আমরা একটু পরের প্রসঙ্গ একটা আনি, সেটা হলো সিম্পল। আমি আসলে প্রধানমন্ত্রী যে ভারত সফর করলেন, ভারত সফরের পর 10টা দেখলাম সমঝোতা বা চুক্তি স্বাক্ষরিছে, কিন্তু মোটা দাগে আমি কিছু পেলাম না যেটা না আমরা এবার এই চুক্তিটা করে আসলাম বা এটা পাইলাম। আপনার কাছে কি মনে হয়? দেখেন এখানে যে চুক্তিগুলি, এখানে আমাদের সঙ্গে তাদের মোটা দাগে অনেক সমস্যা আছে। আমাদের সঙ্গে তাদের, তারাও কিছু চায়, আমরা কি চাই এটা এখনো জানি না আমি। তারা প্রায় দেখি বলতেছে এখন শিলিগুড়ি থেকে ওই আমাদের মধ্যে দিয়ে তাদের চিকেন নেকটাকে তারা এখন একটা রেল লাইন দিতে চায়। তারা চায়, আমরা কি চাই আমি জানি না। আমরা কি চাই? আমরা যেটা চাই সেটা তো কখনোই পাই না। এখন দেখেন কি হয়েছে, গত কত বছর ধরে আমাদের একটাই কথা, মানে যেগুলো উচ্চারিত আমাদের চাহিদা, যেগুলো শুনি আর কি জনগণের কাছ থেকে, একটা হলো তিস্তার পানি চুক্তি চায়, ভালো কথা চায়। দ্বিতীয়টা হলো বর্ডারে আমাদেরকে গোলাগুলি করে মারে, বর্ডারে যে হত্যাযোগ্য এটার নিরসন চায়। তৃতীয়টা হলো যে সামনে 2026 সালে আমাদের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, এই চুক্তিটা নবায়ন করতে গেলে আমরা যেন সুবিধাজনক অবস্থানে থাকি, এরকম কিছু একটা চায় আমাদের দেশ, আমাদের জনগণ। এইগুলো এই সরকারের পক্ষে আদায় করা আদৌ সম্ভব বলে আমার কাছে মনে হয় না, এবং করতে পারবে বলে আমি মনে করি। দেখেন একটা কথা আমি বলি, যে আপনি যে বলবেন যে তিস্তা চুক্তি আমরা চাই, আচ্ছা তিস্তা চুক্তিটা কি চুক্তি বলেন তো? খালি চুক্তি হলেই আমরা খুশি? ভালো যাক বললো আচ্ছা ঠিক আছে আমরা তিস্তা চুক্তি করব, কি করব? করবোটা কি? করবোটা কি? যে ওই তিস্তা মুখে আমাদের বাংলাদেশে যেখানে তিস্তাটা ঢুকলো, ওই জায়গায় কতটুকু পানি আছে, সেই ওই পানির আনুপাতিক হারে বন্টনটা হবে, এই তো হবে ঘটনাটা। ওইখানে আসার আগেই তো তিস্তার পানি উজানে প্রত্যাহার করতে করতে আর কিছু থাকে না রে ভাই। ওইটুক পানি নিয়ে আপনি কি করবেন? আসলে এই সমস্ত আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে নিয়মটা হলো কি, এই নদীটা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেইটাই হলো এই নদীটার পানি। সেই পানিটা আপনি যত জায়গায় প্রত্যাহার আগে করেছেন, এই সবটাই কিন্তু আগের দেশগুলো প্রত্যাহার করে ফেলেছে। ওই পানিটা তো ওদের না আসলে, ওই পানিটা তো ভাগ আমাদেরও আছে।
নদীটা উজান থেকে বয়ে বয়ে আসছে, যত জায়গায় আপনি পানি খাল কেটে নিয়ে গেছেন ওইটা আপনি আমাদের পানির ওখানে আসছে, ওইখান থেকে হিসাবটা হওয়া উচিত। কিন্তু এখন ওইগুলি সব আমাদের ভুলাই দেওয়া হয়েছে, ওইগুলি ভুলাইয়ে দেয়া আমাদের এখন কিছুই তো পাই না। খালি একটা কথা বলি, একটা চুক্তি চাই, এই থেকে চুক্তি হইলো, আমার লাভটা কি হবে? কিছু লাভ হবে না। এখন আমরা ম্যানেজ করতেছিলাম, চীনের একটা প্রস্তাব ছিল যে তিস্তা পানি যখন নাকি আমরা বর্ষাকালে প্রচুর পানি পাবো তখন সেই পানিটা আমরা সংরক্ষণ করে রাখবো। এই জন্য চীন কিছু প্রস্তাব নিয়ে আসছিল $1 বিলিয়ন একটা প্রজেক্ট, সেটা ওখানে ইন্ডিয়া হতে দেবে না। ইন্ডিয়া বলে কি ওইটা আমরা তোমাদের করবো, চীনের সঙ্গে করার দরকার নাই। যে লোক আমাদেরকে পানিতে মারতেছে সে আমার পানির চুক্তি পানির কাজটা করে দিবে। সে যদি আমাকে এতই ভালোবাসতো আপনাকে ডেভেলপমেন্ট করতো না। আপনাকে ডেভেলপমেন্ট জানাই। আজকে পত্রিকায় দেখলাম মমতা চিঠি দিয়েছে ইয়েকে, নরেন্দ্র মোদীকে, সেখানে বলেছেন যে তিস্তার পানি বন্টন চুক্তি কোনোভাবেই সম্ভব না এবং গঙ্গার যে চুক্তি নবায়ন করা এতে তাদের আপত্তি আছে। বলছেন যে পশ্চিমবঙ্গের যে উত্তরাঞ্চল এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। আজকে আনুষ্ঠানিকভাবে চিঠিটা প্রকাশ করেছে। শোনেন, এটা তো বলবে, এটা বলবে এই কারণে যে পশ্চিমবঙ্গ নিজেরাও তো পানি পায় না। পশ্চিমবঙ্গ নিজেরাও তো পানি পাচ্ছে না রে ভাই, তারা বলবে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাদেশের মুখ্যমন্ত্রী না রে ভাই, সে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সে তার জায়গার স্বার্থ দেখবে না? পশ্চিমবঙ্গের এখানে পানিটা আস্তে আস্তে তো পানি এর আগে অনেকবার প্রত্যাহার হয়ে যায়। নিয়মটা হলো কি আপনি কোথাও পানি প্রত্যাহার করতে পারবেন না। পানি একটা নদীকে তার স্বাভাবিক গতির থেকে আপনি ভিন্ন কিছু করবেন কেন? এটা আপনি, এটা তো একটা প্রাকৃতিক উৎস, প্রাকৃতিক উৎসের মধ্যে আপনি হাত দিতে পারেন না। এটা অনুযায়ী তো গঙ্গার পানি তো পশ্চিমবঙ্গই পায় না, আপনি কিছুই পাবেন না। যা আছে এইটাই থাকবে, এই ইস্যুটা আলোচিত হতে থাকবে, আর কিছুই হবে না। আর নরেন্দ্র মোদী সরকার এখন তো এনডিএ সরকার, নির্মাণ করে পানি ধারণ এবং সংরক্ষণ করাটা জরুরি। এটা জরুরি, যেটা আমরা করতে যাচ্ছিলাম ওটাও ইন্ডিয়া করতে দিতে চায় না, না আমরা করে দেবো। আরে তোমরা করে দিবা কেন? তোমাদের আমার দরকারটা কি? আমি কিভাবে করব? আমার দেশ, আমার মাটি, আমি জানি আমি কিভাবে করবো। তুমি কে হে? তোমার কথা জমা করতে হবে কেন? তোমার কথা জমা করতে হবে কেন? ওই প্রীতি করে তো লাভ নাই। আমি আমার মতো করে করবো, আমাকে চীন করে দেখ, আমেরিকা করে দেখ, আসমানি উপায় আমি করি, আমার ইচ্ছা। তুমি কে? না আমরা করে দেব। আরে আবদারের শেষ নাই। তো এখন এগুলি হলো ওরাদের ব্যাপার। আর এটা কি, আরেকটা হলো গিয়া যে সীমান্তে মানুষ মারা, ঠাস ঠাস মারতেছে, পাখির মতো করে মারে আমাদেরকে। তো এটার কি কোনো প্রতিকার করতে পারছে? বললেন আপনি, আমাদের মন্ত্রী বলবে কি আমাদের লোকজন গরু চুরি করতে যায় কেন? আরে সব গরু চোর বাংলাদেশে, একটা মারুক না নেপালে দেখি। ওদের সঙ্গে তো নেপালেরও সীমান্ত আছে, নেপালে একটা মারুক। কোনদিন শুনছেন নেপালে মারা গেছে? পাকিস্তানের সঙ্গে তো সীমান্ত আছে, পাকিস্তানের একটা মারুক না দেখি। সব গরু চোর বাংলাদেশে বাস করে। চোরকে আপনি গুলি করবেন কেন? তাকে আপনি আটক করবেন, আইনের আওতায় গুলি করতে পারেন না। আরেকটা কথা আমি বলি আপনাকে, আরেকটা কথা বলি, বিএসএফ এর আইনে ওদের হত্যা করার কোনো ক্ষমতাই দেওয়া হয় নাই। ওরা যেতে পারবে আটক করে নিয়ে তাদের আদালতে দিবে, তারা হত্যা করার কোনো ক্ষমতাই দেওয়া হয় না। আচ্ছা ফালানিকে যে মারলো, আপনি অত দরকার নেই, ফালানিকে তো মারছে, মারার পরে টাঙ্গায় রাখছে কারা? আমরা টাঙ্গায় রাখছি। এই যে নৃশংসতা, এই যে নির্মমতা, কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয় নাই। আমরা বিচার চাইতে পারছি, আমাদের সরকার চাইতে পারছে কিনা? এগুলোর জানেন কি, এগুলোর নত জানো পররাষ্ট্র নীতির একটা পদ্ধতি। তারা মনে করে যে ঠিক আছে যা দেবো তাই খুশি, এরাও মনে করে যা পাবো তাই খুশি, আমাদের তো টিকায় রাখছে। কি বলবেন, এই চলছে। এই যে আপনি নতজানুর কথাটা বললেন, একই অবস্থাটা কি আমাদের ওই মিয়ানমারের ক্ষেত্রেও কি প্রযোজ্য? যেখানে আমরা সেন্ট মার্টিন নিয়ে মাঝখানে আমরা 8-10 দিন বিচ্ছিন্ন থাকলাম, তারপরে তারা গোলাগুলি করতেছে, আমরা আতঙ্কগ্রস্ত থাকছি, এটার ঘটনাটা কি বলবেন? মিয়ানমারের ঘটনাটা কি? মিয়ানমারের ঘটনাটা এখন কিন্তু দেখেন কি হয়েছে, বাংলাদেশ কি করছে? কিছুই করে নাই। বাংলাদেশ করছে কি, জাস্ট খালি সেন্ট মার্টিনের আশেপাশে আমাদের একটা যুদ্ধ জাহাজ মোতায়েন করছে, আর কিন্তু কিচ্ছু না। আমাদের একটা যুদ্ধ জাহাজ মোতায়েন করছে, আর ওখানে আমাদের কিছু স্পিড বোট চলাফেরা করে, আর কিন্তু কিচ্ছু না। এখন আমাদের কিন্তু মোটামুটি রাস্তাটা নিরাপদ হয়ে গেছে বলে আমাদের জনগণ মনে করতেছে। তো এই কাজটা তুমি আগে করলে না কেন? তোমার এই কাজটা আগে করলে না কেন? তুমি পাবলিক হইচই করছে, চিল্লাপাল্লা করছে, তারপরে তারা তাদের মাথার জ্ঞান চক্ষু খুলছে যে আমাদের কি করতে হবে।
একটা স্বাধীন দেশের আচরণটা কি? এটি তো হওয়া উচিত। তারা মারামারি করতেছে, তাদের বিদ্রোহীদের সঙ্গে তাদের মানে মূল বাহিনীর মারামারি, তার একটা গুলি আমাদের এখানে আসছে, আমরা প্রতিবাদ, আমরা কি করতেছি? আমরা ওই চোরের মতো, চোরে চুরি করে নেয় গৃহস্থ গিয়ে, আমি দেখি না এরপরে কি করে, দেখি না এরপরে কি করে। আমি এলাম ওই জিনিস যে দেখি না এরপরে কি করে, দেখতে দেখতে 9 দিন। এই 9 দিনে 9 দিন আপনি ভাবেন, একটা দ্বীপ, যে দ্বীপের নিজস্ব কোনো রসদ নাই, তাদের প্রত্যেকটা রসদ তারা নিয়ে যায় মূল ভূখণ্ড থেকে। টেকনাফ একটা, টেকনাফ হলো উপজেলা, টেকনাফ উপজেলা একটা ইউনিয়ন হলো সেন্ট মার্টিন। সেই ইউনিয়ন থেকে প্রতিদিন লোকজন তাদের সরকারি কর্মকাণ্ড কাজকর্ম করার জন্য টেকনাফে আসে, উপজেলায় সদরে আসে। যারা এসেছিল যেতে পারে না, ফিরতে পারে না, খাওয়া নিতে পারে না, সামনে ঈদ, এই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা সরকারের বুঝতে লাগছে 9 দিন। এটাকে আপনি কি বলবেন? এটা কি আমাদের স্ট্রং ফরেন পলিসি? বাগাড়ম্বর ছাড়া আর কিছু নাই। বড় বড় ডায়লগ মারবে, হ্যান করব তেন করব, আমাদের সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। আরে তোমার নাগরিক, তোমার দেশে মানুষে গুলি করে, তুমি তার সঙ্গে বন্ধুত্ব করবা? তার সঙ্গে আমার ওদের এখানে যুদ্ধ হয়, আমাদের টেকনাফের লোকজন বানাইয়া সুরঙ্গ বানাইয়া থাকে, কারণ তারা ভয় পায় গুলি লাগতে পারে। আমাদের এখানে সে মর্টার সেল পড়ছে, আমাদের জনগণ মারা গেছে, তাও কয় তার সঙ্গে নাকি বন্ধুত্ব। আমার দেশে 10 লাখ লোক পাঠাই দিচ্ছে, যেটা বাইরে এখন 15 লাখ হয়ে গেছে, তাও বলে তার সঙ্গে আমাদের বন্ধুত্ব। পুরো শত্রুতা নাই, বন্ধুত্ব। তাদের বিজেপি ওইখান থেকে তারা খেয়ে আমাদের এখানে আসে, আমরা তাদের খাওয়াইয়া দেওয়া জামাইয়া ধরে আবার ফেরত পাঠাই, আমাদের সঙ্গে বন্ধুত্ব। এই বন্ধুত্ব দেন করুন নাকি রে ভাই? এই বন্ধুত্ব দেন কি করুন? এটা কি বন্ধুত্ব, প্রেম, এগুলো কি একতরফা হয়? একটা ওই যে গ্রামে একটা কথা শুনছিলাম না, যে মেরেছিস কলসির কাটা, তাই বলে কি প্রেম দিব না? কারণ আমাদের এই অবস্থা, যতই মারুক আমরা ভাই প্রেম করেই যাবো, আমরা প্রেম না দিয়ে থাকবো না। এইগুলো হয় না ভাই। প্রেমের আর একটা কাহিনী ছোট্ট করে আপনি এক লাইনে মন্তব্য করেন। সেটা হলো যে এই মতিউরের বিষয়ে তদন্ত করতে করতে দেখা গেল যে আদালত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, কিন্তু খবরে বলা হচ্ছে যে সে মাথা ন্যাড়া করে অলরেডি আখাউড়া সীমান্ত দিয়ে চলে গেছে। আচ্ছা, এখন দেখেন, এটাই তো প্রমাণ। এখানে দুটো জিনিস, একটা জিনিস হলো সবাই খালি চলে যায়। আচ্ছা ভাবেন তো আপনি, এত প্রপার্টি এগুলো রেখে যায় কেন? যায় দুটা কারণে। একটা কারণ হলো সে জানে যে এই প্রপার্টি সে এমন অর্জন করছে যেটা নাকি সে জবাব দিতে পারবে না, তার কাছে কোনো জবাব নাই, এই জন্য সে দেশ ছাড়ছে। দ্বিতীয় কারণটা হলো সে জানে আমি দেশের বাইরে গেলেও আমার রেস্ট অফ মাই লাইফ, আমার বাকি জীবন আমি মহারাজের মতো থাকতে পারবো, কারণ এত সম্পদ আমি বাইরে অলরেডি পাচার করে ফেলেছি। রাইট। তাহলে সে চলে গেছে। প্রশ্নটা হলো এই যে সে এতদিন সে ছিল, এতদিন তাকে ধরা হলো না কেন? এই ছাগল, তার ছাগল না কিনলে সে তো এখনো বহাল তবিয়তে তার এই অপকর্ম করতে থাকতো, দেশের টাকা বাইরে পাঠাতে থাকতো। দ্বিতীয় কথা হলো বাইরে এসে তার অর্থটা পাঠালো কিভাবে? সে কি একা একা টাকা পাঠাতে পারছে? পাঠাতে পারে না। তাহলে কেউ না কেউ এখানে হেল্প করছে, যে লোকগুলি হেল্প করছে সে লোকগুলিকে ধরা হয় না কেন? সে লোকগুলি আজকে আবার আরেকজনকে হেল্প করতেছে। এই মতিউরকে 4 বার তার বিরুদ্ধে দুদকে অভিযোগ গেছে, 4 বার দুদক তাকে ক্লিন চিট দিছে, তার কোনো অপরাধ নাই। যে ওইবার 4 বার তার এইটা বিষয়টা তদন্ত করছে, দুদকের যে সমস্ত কর্মকর্তা, তারা কেন করতে তারা ধরতে পারে নাই? তাহলে হয় তারা অযোগ্য, নয় তারা মাল খাইছে মতিউরের কাছ থেকে। হয় অযোগ্য, নয় করাপ্ট। মতিউর যদি করাপ্ট হয়, তার চেয়েও বড় অপরাধী হলো দুদকের সেই লোকগুলো যারা তাকে ক্লিন চিট দিয়েছিল, যারা তার কাছ থেকে মাল খেয়ে তাকে ছেড়ে দিয়েছে, সেই লোকগুলি আরো বড় অপরাধী। কারণ দুদক এখন, তাহলে দেখো দুদকে যারা তদন্ত করবে সবার প্রতি আমাদের সন্দেহ, যারা তো মাল খেয়ে ছেড়ে দেয়। এবং দুদকের যে ক্যারেক্টার সেটা কি আমাদের কাছে খুব ভালো? দুদকে যারা আছে তারা কি সব মসজিদের ইমাম নাকি রে ভাই, নাকি হাফেজ? কি তারা খবর নেন না? একজনের সম্পত্তির হিসাব নেন না? দুদকের এক লোক খাইলো না, একবার মাঝখানে ধরা খাইলো না, সেটাও ধরা খাইতো না যদি সে পুলিশ অফিসারের সঙ্গে ঝামেলাগুলি না করতো। রাইট। ভাই আমরা বুঝি, বুঝছেন, এগুলি কই লাভ নেই। ঠিক আছে, ওকে মাসুদ, ভালো থাকেন। দর্শক, আমরা সমসাময়িক কয়েকটি প্রসঙ্গ খুবই যেগুলি আলোচিত এখন, আমরা তার উপরে একটু আলোচনা করলাম। আলোচনা মানে মাসুদ কামালের মতামতটাই প্রকাশ করলাম। দর্শক, আমাদের এই মতামত প্রকাশ অথবা আলোচনা যেটাই বলেন না কেন সেটা অব্যাহত থাকবে। আল্লাহ হাফেজ।